ইরানের কাছে সব ইনফরমেশন আছে যে কোত্থেকে কোন জিনিসটা উড়ছে আকাশে, যার ফলে আপনার সৌদি আরবে অ্যাটাক করছে ইরান, কুয়েতে অ্যাটাক করছে, কাতারে অ্যাটাক করছে, ইউএইতে অ্যাটাক করছে এবং ওমানেও অ্যাটাক করছে, বিকজ দে নো ওয়ার ইজ কামিং ফ্রম। এবং সেই টেকনোলজি, চায়না টেকনোলজিটা, চায়না বিভিন্নভাবে, এবং যেটা বলা হচ্ছে যে রাশিয়াও, পুতিন, আপনাকে মনে রাখতে হবে উনি একজন কেজিবির চিফ ছিলেন। উনি শুধু পুতিন পুতিন নয়, উনি কেজিবি চিফ ছিলেন। তো ইরান যে শক্তিধর, যাকে যতটুকু বলা হয়েছিল, এত দুর্বল ভাবা হয়েছিল, সেই দুর্বল, সে তার ওই এয়ার পাওয়ারটা ওই ইয়েতে B1 B2 বা F-15 F-16 বা MiG-21 MiG-35 MiG-29 এইগুলা কিন্তু ব্যবহার করেনি, সে ব্যবহার করেছে টেকনোলজি, এবং চিপ টেকনোলজি, যে চিপ টেকনোলজি দিয়ে আপনার ড্রোন তৈরি করে, ক্রুজ মিসাইল তৈরি করে, পিন পয়েন্ট লেজার গাইডেড মিসাইলগুলা, যেগুলা আপনার স্যাটেলাইট গাইড করে নিয়ে যায়, সেই টেকনোলজি ব্যবহার করে, চায়নার টেকনোলজিটা ব্যবহার করে সে তার পিন পয়েন্টে আঘাত করতে পেরেছে। তো এখানে চালাকিও একটা করেছে ইরানে, যে ডামি প্লেনগুলা তৈরি করেছে টেক্সিওয়েতে, যখন এয়ারপোর্টে রানওয়ের পাশেই এগুলাকে পেইন্ট করে রেখেছে। যে পেইন্টের দাম পড়েছে $10, সেই $10 এই পেইন্টকে আঘাত করতে যে $2 মিলিয়ন মিসাইলটা ওখানে পড়েছে। এবং শুধু এটা না, আপনার সমুদ্রেও একইভাবে, এয়ারপোর্টে একইভাবে, এবং বিভিন্ন রাস্তায় যে ট্রাকগুলা ছিল, সেই ট্রাকগুলাও, হেলিকপ্টারগুলাও ছিল বেলুনের তৈরি। তো এই যে আপনার একটা যুদ্ধের যে টেকনোলজি, সেই টেকনোলজিটা অনেক মিস ইনফরমেশন, মিসগাইডেড আমি দেখতে পাচ্ছি যে আমেরিকার বিভিন্ন এয়ারফোর্সের ইনফরমেশনগুলা, ইন্টেলিজেন্স ইনফরমেশনগুলা কতটুকু এগুলা তারা জানতে পেরেছিল। এটা যে ইমেচিউরড একটা ওয়ার, এই ইমেচিউরড ওয়ারটাই আমি বলতে চাচ্ছি, যে এখানে বলা হচ্ছে যে 5,000 টার্গেটকে, ইরানের 5,000 টার্গেটকে ধ্বংস করা হয়েছে। এই 5,000 টার্গেটের কতটা বেলুন এবং কতটা পেইন্টেড আপনার সেই ইয়েগুলা ছিল, এয়ারক্রাফটগুলো ছিল, এটারও হিসাব করতে হবে। আচ্ছা, আমি দেখেন এইগুলা করতে যে এই যে ডামি এয়ারক্রাফটকে আঘাত করতে যে পরিমাণ আপনার মিসাইলগুলা ক্ষতি হয়েছে, এখন শর্টেজ পড়ে গেছে এই মিসাইলগুলার। এবং টার্গেটকে এখন যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলেরও যে ডেভিড স্লিং এবং আয়রন ড্রোন এবং এরো, তার যে কমিউনিকেশন টাওয়ার এবং কমিউনিকেশন যে রাডারগুলো ছিল, সেই রাডারগুলাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে খুব ইজিলি ইরানিয়ান ড্রোনগুলা এবং ক্রুজ মিসাইলগুলা আঘাত করতে পারছে। যেমন এখনো ইস্কান্দার ব্যবহার করেনি ইরান, যেটা আপনার ভেরি ডেঞ্জারাস আপনার মিসাইলটা, সেই ইস্কান্দার এখনো ব্যবহার করেনি। এবং কবে তারা বলছে যে একটা কথা, যে আমাদের কাছে যে টেকনোলজি এবং যে আর্মামেন্টস আছে, অ্যামিনিশন আছে, আমরা অনেক দিন আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো। এবং তাও বলছে যে, কারণ তারা তো ইরান যুদ্ধ হয়েছে 8 বছর, তখন একটা সাপ্লাই ছিল, দুই পক্ষেরই একটা সাপ্লাই ছিল, ইরাকের সাপ্লাই ছিল আমেরিকা থেকে, ইরানের সাপ্লাই ছিল রাশিয়া থেকে, চীন থেকে। তো এইবারের সাপ্লাই রুটটা মনে হয় তেমন পাচ্ছে না, কিন্তু ইনসাইড ইরানের ভিতরে চায়নার বেশ কিছু টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার্স, দে আর ওয়ার্কিং ফর দেম, যতটুকু আমাদের ইনফরমেশনগুলো আছে জানতে পেরেছি। তবে আমার মনে হয় যে যতই আমরা দেখেন, একটা গত 13 জুনে যে ঘটনা ঘটেছিল, যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে আমরা ধ্বংস করে দিয়েছি, এই যে মেজর জামান ভাই বললেন যে আমরা ধ্বংস করে দিয়েছি সবকিছু, এখন আর কোনো কিছু নাই ওখানে। কিন্তু তার কদিন পরেই IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা এসে, ইন্সপেক্টররা এসে ওখানে কোনো গামা রেডিয়েশন পাননি।
একটা এনরিচ ইউরেনিয়ামকে যখন আপনি এয়ারে আসে তখন সে ডিসিপেট করে গামা রেডিয়েশন। তো গামা রেডিয়েশনের কোনো টেস্টে কোনো গামা রেডিয়েশন পায়নি। তার মানে কি? তার মানে হলো এটা যে আমেরিকা যে ক্লেম করছে যে এনরিচ ইউরেনিয়ামকে ধ্বংস করা হয়েছে, এটা সত্য নয়, তাই না? যখন আপনি একটা এনরিচ ইউরেনিয়াম 60% ওর 50%, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এনরিচ ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে মাত্র 1 to 3%। 3% এনরিচ করলেই আপনি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে শান্তির যে পাওয়ার প্ল্যান্ট, আমরা যে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যে পাওয়ার প্ল্যান্ট, ওইটা শুধু 3 to 4% হলেই হয়। দ্যাটস গুড এনাফ, বিকজ এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মাত্র 0.7% এনরিচের এই পরিমাণ ইউরেনিয়াম ব্যবহার করা হয়, অ্যাটম ইউজ করা হয়। বাকি 99.3% ওয়েস্ট। তো যেহেতু ওই আপনার গামা পার্টিকেলস পায়নি ইরানে, এর জন্য IAEA বারবার বলছিল যে আমরা কোনো ধরনের কোনো গামা পার্টিকেল পাইনি, অতএব ওখানে যে আমেরিকা যে ক্লেম করছে যে ধ্বংস করা হয়েছে, এর জন্য এটা ইটস নট ট্রু। এবং এর জন্যই নেতানিয়াহু বারবার আবার 8 মাস পর আবার এটাকে টার্গেট করে এখানে আসা হলো। তার পিছনে আরেকটা কারণ হলো যে ওয়েল। পৃথিবীতে এখন আমেরিকা প্রডিউস দ্য মোস্ট ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদন করে আমেরিকা, এবং শুধু উৎপাদন করে না, বিক্রিও হয়। কারণ ফ্র্যাকচার সিস্টেমে আগে তো ডাইরেক্টলি যে ভার্টিক্যালি যে আপনার পাইপগুলা যেত, এখন এটা ভার্টিক্যালি যে তারপরে হরিজন্টালি যে ওই মাটিটাকে ফ্র্যাকচার করে তারপরে ওয়েলটাকে তোলা হচ্ছে। এতে প্রচুর প্রোডাকশন বেড়ে গেছে। এরপরে আসেন আপনার ভেনেজুয়েলাও এখন হাতে। তার মানে ইজ অলরেডি 30% তেল আমেরিকার হাতে। এখন যদি ইরানও যদি চলে যায় এবং হরমুজ প্রণালীটা পুরা ইরান চলে যাওয়া, তার মানে হরমুজ প্রণালী সহ বাকি যারা আছে কুয়েত, বাহরাইন, তারপরে ওমান এবং UAE, যদিও এদের সাপ্লাই কম, এতে 50 to 60% আপনার তেলের কন্ট্রোল চলে যাবে আমেরিকার হাতে, এবং তখন আমেরিকার থেকেই সারা বিশ্ব এই তেল কিনতে হবে। এর জন্য আপনার বিভিন্ন পলিটিশিয়ানরা বলছেন একটা কথা, শর্ট টার্ম পেইন লং টার্ম গেইন, যে আমরা এই শর্ট টার্মের জন্য, ক্ষুদ্র এই সময়ের জন্য আমরা একটু অসুবিধা হতে পারে আমাদের, কিন্তু লং রানের জন্য, ভবিষ্যতের জন্য আমরা অনেক বেশি টাকা বানাবো। যেমন সাউথ ক্যারোলাইনার সেনেটর বলেছেন, গ্রাহাম বলেছেন, উই উইল মেক আ লট অফ মানি ইফ উই গেট ইরান ইন আওয়ার হ্যান্ড। তো এই ধরনের আপনার মানুষ হত্যা করে আমি কোনোদিন এটাকে সাপোর্ট করি না। একটা দেশের ছোট ছোট প্রাইমারি স্কুলের প্রথম দিনই যেটা কোনো ওয়ার্ডের, যে কোনো ওয়ার্ডে এই ধরনের ছোট বাচ্চাদেরকে হত্যা করে একটা যুদ্ধ শুরু করা, এবং উনি বলছেন যে আমি কিছুই জানি না, তাইলে হোয়াট ইজ দ্য ইন্টেলিজেন্স, হোয়ার ইজ দ্য সুপার পাওয়ার? তো এই অনেকগুলা প্রশ্ন আসবে, অনেকগুলা প্রশ্ন দাঁড়াবে, এবং ডেমোক্রেট এবং 75% আমেরিকান এই ওয়ারের এগেনস্টে ভোট দিয়েছেন, যে ওনারা সাপোর্ট করেন না, আমেরিকার সিটিজেনরা এই যুদ্ধকে আপনার কোনোভাবেই আগাতে চাচ্ছেন না। এর জন্য বলছেন যে একটা কথাই, যে উই ডোন্ট ওয়ান্ট টু লুজ এনি মোর আওয়ার ট্রুপস ফর দ্য আদার নেশন। এবং আপনারা দেখতে পেরেছেন যে KC-135 এটা হলো ফুয়েল ট্যাঙ্কার, যেটাকে আমরা বলি যে ট্যাঙ্কার ইন দ্য স্কাই। যে প্লেনটা ফুয়েল নিয়ে, জেট ফুয়েল নিয়ে আপনার আকাশে থাকে, এবং আকাশ থেকেই বিভিন্ন যেমন B-2, B-1, তারপর ইগল, তারপর আপনার র্যাপটার্স, সবাইকে ফুয়েলিং করেন। আমরা যেভাবে গ্যাস স্টেশনে গ্যাস নেই, ঠিক সেভাবে এই ট্যাঙ্কাররা করে রিফুয়েলিং করে। তো এই ট্যাঙ্কাররা আপনার বেশ কিছু ছিল সৌদি আরব থেকে ফ্লাই করেছে। এর জন্যই ইরানের কাছে সব ইনফরমেশন আছে যে কোত্থেকে কোন জিনিসটা উঠছে আকাশে।
যার ফলে আপনার সৌদি আরবে অ্যাটাক করছে ইরান, কুয়েতে অ্যাটাক করছে, কাতারে অ্যাটাক করছে, ইউএইতে অ্যাটাক করছে এবং ওমানেও অ্যাটাক করছে, বিকজ দে নো ওয়ার ইজ কামিং ফ্রম। এবং সেই টেকনোলজি, চায়না টেকনোলজিটা চায়না বিভিন্নভাবে, এবং যেটা বলা হচ্ছে যে রাশিয়াও, পুতিন, আপনাকে মনে রাখতে হবে উনি একজন কেজিবির চিফ ছিলেন। উনি শুধু পুতিন নয়, উনি কেজিবি চিফ ছিলেন। তো এইটা বিভিন্নভাবে অনেক ডিবেট হচ্ছে ওয়াশিংটন ডিসিতে এই বুটস অন গ্রাউন্ডের জন্য। তো দেখা যাক, আমার মনে হয় উইদিন 2 উইকসের ভিতর যদি কোনো একটা সমাধান না যদি হয় পুরো ওয়ার্ল্ডে, এবং হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাইলে সারা ওয়ার্ল্ডে আমরা বাংলাদেশের যে লাইন, গাড়ির লাইন এবং মোটরসাইকেলের লাইন, এটা গতকাল সিএনএন-এ প্রকাশ করেছে, এবং সারা বিশ্বে জাপান is going to be the first one who's going to be out of oil, এবং এর পরবর্তীতে চায়না। যেহেতু চায়নার কিছু দেওয়া হচ্ছে, এবং এই যে গত কদিন থেকে হরমুজ প্রণালী 20% যে তেল, যে 20 মিলিয়ন তেল পার ডে বাইরে আসছে না, মার্কেটে আসছে না, যেই তেল ট্যাঙ্কারগুলা ইন্টারন্যাশনাল মেরিটাইম ওয়াটারে যেগুলো আছে এইগুলা বিক্রি হচ্ছে এখন, এবং এগুলা ভেরি হাই প্রাইসে। আজকে তেলের দাম হলো প্রতি ব্যারেল $100। যুদ্ধের আগের দিন এটার দাম ছিল $67। তাহলে ইটস অলরেডি 60% জাম্প করেছে। এতে সারা বিশ্বে ইনফ্লেশন দেখা দিবে। শুধু তেল নয়, আপনারা যারা, আমরা বাংলাদেশে যারা এই যে গ্যাস, আপনার সিলিন্ডার গ্যাস, এই সিলিন্ডার গ্যাস আসে আপনার ইয়ে থেকে, কাতার থেকে। হ্যাঁ, কাতারের সিলিন্ডার গ্যাস এটাও সাপ্লাই বন্ধ, যেহেতু হরমুজ দিয়ে আসে। আমি বলবো যে আমরা যারা বিভিন্নভাবে গাড়ি চালাচ্ছি এবং সিলিন্ডার গ্যাস ব্যবহার করছি, আমরা ইয়ের খুব সংযমী হয়ে এগুলা যেন ব্যবহার করি। যদি অপ্রয়োজনে গাড়ি বের না করি, চেষ্টা করা যে আমাদের যে জ্বালানি শক্তিটাকে সাশ্রয় করে ভবিষ্যতে যেন আমরা চলতে পারি। অনেক ধন্যবাদ মনির ভাই।